স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মুর্শিদে। সাথে আছি আমি প্রিমা জামান। দিনাজপুরের নবাবগঞ্জে একই সঙ্গে একটি জাতীয় উদ্যান, দৃষ্টিনন্দন বিল এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন থাকলেও পর্যটকদের আকর্ষণ করতে পারছে না সেভাবে, কারণ সেখানে ঘুরতে যাওয়া মানুষের নিরাপদ আবাসন এবং খাবারের ব্যবস্থা নেই তেমন। এলাকাবাসী এমনকি বন বিভাগও মনে করে সামান্য এসব সমস্যার সমাধান হলে পর্যটন খাতের বিকাশ হতে পারে সেখানে। আজ আমরা আলোচনা করব পর্যটন খাতের বিকাশ নিয়ে। এর আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন পাতা বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুয়াবের পরিচালক তৌফিক রহমান, এবং আরও আছেন টুয়াবের জনসংযোগের পরিচালক সৈয়দ মাহবুবুল ইসলাম। তবে আজকের অতিথিদের সাথে আলোচনা করার আগে আজকের আলোচ্য বিষয় নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখব। নবাবগঞ্জ উপজেলা সদর থেকে 2 কিলোমিটার দক্ষিণের 1,500 একর জুড়ে শালবনটি মানুষের মনে দেয় প্রশান্তির ছোঁয়া। শালবনের পাশে আছে দৃষ্টিনন্দন আশুরার বিল, আছে 7ম বা 8ম শতকের বৌদ্ধ বিহার সীতারকোট। লোকমুখে শুনে দূর দূরান্ত থেকে প্রায় মানুষ যায় সেখানে আর মুগ্ধ হয় সৌন্দর্য দেখে। অনেকেই দূর দূরান্ত থেকে দেখতে আসে এই জায়গায়। এখানে কিছু বিনিয়োগ করলে অনেক অনেক দূর থেকে লোকজন আসবে, এখানে হয়তো দেখা যাবে যে একটা পর্যটক একটা জায়গা হয়ে যাবে। ঘুরতে আসা মানুষ তো বটেই, স্থানীয়রাও প্রায় হতাশায় ভোগেন এই এলাকাটির সম্ভাবনার কথা ভেবে। ঘুরতে আসা মানুষদের থাকা খাওয়ার ভালো ব্যবস্থা করতে পারলে পর্যটকদের আনাগোনা বাড়ত বলেই বিশ্বাস তাদের। এখানে যদি পর্যটন কেন্দ্র হয় তাহলে আমাদের অনেক উপকার হবে। এখানে যদি একটা পর্যটন কেন্দ্র গঠন উদ্যোগ নেওয়া হয় তাহলে এটা সুন্দর হবে এলাকায়, এবং এটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে একটা মানুষের এখানে চলাফেরা করবে এবং এখান থেকে সরকার রাজস্ব গ্রহণ করবে। বন বিভাগও স্থানীয়দের এই বক্তব্যের সঙ্গে একমত। 2011 সালে শালবনটিকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। এর উন্নয়নে পরিকল্পনা আছে বলেও জানিয়েছে বন বিভাগ। আগামীতে এখানে একটা গেট হবে, একটা অবজারভেশন টাওয়ার হবে, গাড়ি পার্কিং হবে, পিকনিক স্পট হবে এবং টিকিট কাউন্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কাজ শেষ হলে এলাকাটি পর্যটকদের আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করেন বন বিভাগ। এতে এলাকায় মানুষের কাজ এবং ব্যবসার সুযোগ তৈরি হবে বলেও মনে করেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্যটন খাতের বিকাশ নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখলাম। শুরুতেই জনাব তৌফিক রহমান এবং জনাব সৈয়দ মাহবুবুল ইসলাম, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং কেমন আছেন আপনারা? জি ভালো। শুরুতে আপনার সাথে একটু আলোচনা করব জনাব তৌফিক রহমান। যে প্রতিবেদনটি আমরা দেখলাম দিনাজপুরের নবাবগঞ্জে, এখানে একই সাথে 3টি জায়গা রয়েছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের পাশাপাশি বিল রয়েছে, কিন্তু এরকম উদাহরণ তো আমাদের দেশে আরও রয়েছে, আরও অনেক বিভিন্ন জায়গাতে এই ধরনের নিদর্শন রয়েছে, কিন্তু সেই জায়গাগুলো নিয়ে ওইভাবে আমরা পর্যটনের সম্ভাবনা দেখলেও কাজ হচ্ছে না বা সেখানে পর্যটকরা আকর্ষণ পাচ্ছে না। কি কারণ বলে মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ। আসলে এটা তো একটা সমন্বিত উদ্যোগের প্রয়োজন, তাই না? মানে আমার বক্তব্যটা হচ্ছে যে এই কাজটা আসলে করবে কে? মানে এখানে বেশ কয়েকটা মিনিস্ট্রি কিন্তু জড়িত। আপনি দেখেন যে বন বিভাগের দায়িত্বে আমাদের বন ও পরিবেশ মন্ত্রণালয়, আপনি যদি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা বলেন সেটার দায়িত্ব হচ্ছে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়, কিংবা ধরেন পর্যটন মন্ত্রণালয়ের হয়তো এক ধরনের স্টেক আছে। এই বিল টিল যেগুলো দেখছেন আপনি, রামসাগর বা অন্যান্য সেটা হয়তো আরেকটা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, ভূমি বা অন্য কিছু। ফলে হয়েছে কি যে পর্যটনটা হচ্ছে একটা সমন্বিত একটা জায়গা, এবং সেই জন্যই কিন্তু শুধুমাত্র পর্যটন মন্ত্রণালয় দ্বারা কিন্তু এই কাজটা সম্ভব হবে না। যে জন্য আমরা বারংবার বলে এসেছি যে যেহেতু পর্যটনটা হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল সেক্টর, এটার সাথে সকল মন্ত্রণালয়, মানে আমি বলি কি যে খালি চোখে যা দেখা যায়, আপনার ডানে বামে সামনে পেছনে যা দেখা যায় সবই ট্যুরিজমের অন্তর্ভুক্ত। সেটা একটা রাস্তায় দাঁড়িয়ে একটা বাদাম বিক্রেতা হোক, একটা রিক্সাওয়ালা পুলার হোক, কিংবা ধরেন বড় একটা হোটেল ওনার হোক। ফলে এই জায়গাটার মধ্যে একটা সমন্বিত জায়গা দরকার। সেই জন্যই কিন্তু আমরা বর্তমানে বলার চেষ্টা করছি যে পর্যটনটা বর্তমানে কিন্তু একটা হায়ার লেভেল থেকে পরিচালিত হওয়া উচিত। আমাদের দাবিটা হচ্ছে যে পর্যটন সেক্টরটা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যদি ন্যস্ত করা যায়। কারণ হয়েছে কি, মানে অনেকে আমাদেরকে বলেন যে এই কথাগুলি আপনারা কেন বলেন, আমরা বলি এই কারণে যে ওইটা একটা হাইয়েস্ট লেভেল, এবং ওই লেভেল থেকে কিন্তু এই 4, 5, 10, 15টা মন্ত্রণালয়কে কন্ট্রোল করা সম্ভব, কিন্তু একা পর্যটন মন্ত্রণালয়ের দ্বারা কিন্তু এই কাজগুলি করা যাচ্ছে না। এই কারণে কিন্তু এই সমন্বয়হীনতাটা হচ্ছে। তবে যে প্রতিবেদনটা আমি দেখলাম, আমি বলতে পারি যে আমাদের ন্যাচারালি আমাদের যে নর্থ বেঙ্গল, নর্থ পার্ট, এটা কিন্তু আসলে প্রত্ন সম্পদে ভরপুর। হ্যাঁ, এর আগে আপনি বলেছেন কিন্তু প্রত্ন সম্পদে ভরপুর। আমাদের এই আজকে পাহাড়পুরের কথা বলি, পাহাড়পুর ইজ দ্য সিঙ্গেল লার্জেস্ট বুদ্ধিস্ট মনাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, 7 সেঞ্চুরিজের একটা জায়গা। আমি যদি মহাস্থানগড়ের কথা বলি, যেটা 3rd সেঞ্চুরি BC, প্রায় ধরেন 2500 বছরের পুরনো একটা স্থাপত্য, সমস্ত কিছু। এবং কান্তজির মন্দিরের কথা বলি, দ্য ওনলি
অর্নামেন্টাল টেরাকোটা টেম্পল ইন দ্য কান্ট্রি, এরকম একটা মানে এরকম জমজমাট একটি মন্দির কিন্তু বাংলাদেশের আর কোথাও নাই। কিংবা ধরুন যে এই যে দিনাজপুর থেকে নিয়ে একেবারে বাংলাবান্ধ পর্যন্ত, হ্যাঁ, এই যে হিলি ট্যুরিজমের কথা আপনারা বললেন, অত্যন্ত সময় উপযোগী। আমি মনে করি যে এই জায়গাটায় সরকারের কিংবা সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয় আছে তাদের একেবারে নজর দেওয়া উচিত, কারণ এই জায়গাটা থেকেই কিন্তু একটা বড় একটা রেভিনিউ কিন্তু আমাদের আসতে পারে। জি, জনাব তৌফিক রহমান আপনার কাছে ফিরবো, তবে জনাব সৈয়দ মাহবুবুল ইসলাম আপনার কাছে জিজ্ঞেস করবো যে এই পর্যটন খাতের বিকাশে, যেহেতু আপনি জনসংযোগে রয়েছেন, এই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করছেন? ওয়েল, আপনাকে ধন্যবাদ। আমরা চেষ্টা করছি, আমাদের ক্ষুদ্র পরিসর থেকে চেষ্টা করছি এই জায়গাগুলোতে যাদের আমি প্রথম যে অন্তরায়টা দেখি সেটা হলো সমন্বয়ের অভাব, এবং আমাদের যারা বিভিন্ন পর্যায়ে কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম, উনি নিজে জানেন না ওনার পরিধি কতটুকু, উনি কতটুকু কাজ করতে পারবেন। এখানে একেবারে যদি সবাই মিলে সমন্বয় করে যদি এই ছোট ছোট সমস্যাগুলিকে উত্তরণ করা যায়, অপার সম্ভাবনা আছে আমাদের। আমরা আশাবাদী যে সরকার একটা ট্যুরিজম বোর্ড করেছেন, বোর্ডটা হয়েছে যদিও এটা সরকার এবং পাবলিক এবং পিপি বেসিস হয়েছে, প্রাইভেট সেক্টর মিলিয়ে। আনফর্চুনেটলি সেখানে 11 জনের ডিরেক্টরের মধ্যে শুধু 5 জন রেখেছে ট্যুরিজম থেকে, এই প্রাইভেট সেক্টর থেকে। সো এই জায়গাগুলোতে যদি সরকার নজর না দেন, আমাদের সরকার ব্যবস্থাপনাটা হলো এমন যে নিয়ন্ত্রকের কার্যালয় শুধু নিয়ন্ত্রণ করতে চান, ফ্যাসিলিটেট করতে চান না। সো এই অন্তরায়গুলো আগে দূর করতে হবে। এই অন্তরায়গুলো দূর হলে আমরা প্রতিটি পদে পদে যে ছোট ছোট সমস্যাগুলো আছে, একজন ডিজি সমস্যা একটু যদি বলতেন। যেমন আমরা ইতিমধ্যে জানি যে নিরাপত্তার সমস্যা তো এটি অনেক বড় মাপের সমস্যা রয়েছে, আবার আমরা আমাদের প্রতিবেদনও দেখলাম খাবারের সমস্যার কথা বলা হচ্ছে সেই জায়গাগুলোতে, আপনারা কিভাবে? ইনফ্রাস্ট্রাকচারটা হলো বড় সমস্যা। প্রথম সমস্যা হলো মানসিকতার সমস্যা। আমাদের মাচ পিপলের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা দরকার, পিপলকে একেবারে মাচ পিপলকে এটার মধ্যে নিয়ে আসা দরকার। আমরা যদি এই ট্যুরিজমের লোকজনগুলো যদি আমরা মাচ পিপলকে ইনভলভ করতে পারি, সরকার যদি ওই লোকজনকে এসএমইর মাধ্যমে ছোট ছোট প্রজেক্টের অধীনে যদি এদেরকে ইনভলভ করতে পারে, যখন এই লোকাল পিপলরা রেভিনিউ আর্ন করতে পারবেন, তখন অতি সহজেই তারা ওই এলাকাটাকে ডেভেলপ করে ফেলবেন। অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কি কোনো কাজ করছেন আপনারা সেই ক্ষেত্রে? আমরা আমাদের অবস্থান থেকে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের ট্যুর অপারেটররা যারা রয়েছেন, আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার, টোয়াবের মেম্বার যারা রয়েছেন, তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোকাল পিপলকে ইনভলভ করছেন গাইডিংয়ের ক্ষেত্রে। কোথাও কোথাও আমরা ছোট আকারে হলেও কাউকে হোম স্টের ব্যাপারে যেই ব্যবস্থাটা আছে সেখানে আমরা স্বল্প পরিসরে কিছু হলেও টোকেন দিয়ে আমরা সাহায্য করছি, আস্তে আস্তে আগাচ্ছি। বাট এটা আসলে ট্যুরিজম তো তৌফিক রহমান যেভাবে বললেন যে এটা অ্যাজ এ হোল নেশন টপ টু টোস একেবারে সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এখানে আমরা সমৃদ্ধ অর্জন করতে পারব। ধন্যবাদ জনাব মাহবুবুল ইসলাম। জনাব তৌফিক রহমান, আপনার কাছে এখন যে বিষয়টা জানতে চাবো যে বাজেটের আগে আমরা দেখেছি আপনারা বাজেটে বরাদ্দ রাখার জন্য বলেছিলেন এবং মন্ত্রী নিজেও আশ্বস্ত করেছিলেন বরাদ্দ রাখা হবে। বাজেট পরবর্তী সময় এখন আপনাদের পর্যটন খাতে কি চিত্র দেখতে পাচ্ছেন? বাজেটের আসলে পূর্ণাঙ্গ রিপোর্টটা বা পূর্ণাঙ্গ পর্যটন খাতে কোথায় কি ব্যয় করা হয়েছে সেটা এখন পর্যন্ত আমি পুরোটা পাইনি। আমি সাথে একটু অ্যাড করতে চাচ্ছি যে এবার যেটা বলা হচ্ছে যে কর কমানোর দাবি, অলরেডি আপনার বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট যেটা বিএফটিডি, তারা একটা দাবি করেছেন বাজেটের পরবর্তী সময় এই ক্ষেত্রে যে আপনার মূল্য সংযোজন কর আছে সেটা কমানোর দাবি তারা করেছে। ঠিক আছে, সেটা ওরা করেছেন, কিন্তু আমি বলছি যে ওভারঅল গত বছরের তুলনায় এবছর বাজেট বরাদ্দ কেমন হয়েছে, যেটা আমি শুনেছি সেটা মন্ত্রী কিংবা আমাদের সচিব মহোদয় এদের একটা মিটিং আমি শুনেছি যে আনফরচুনেটলি গত বছরের তুলনায় এবছর ট্যুরিজমের বাজেট 1/3 কমানো হয়েছে। কিন্তু আমরা কিন্তু বাজেটের পূর্ববর্তী সময় মন্ত্রী আশ্বস্ত করেছিলেন, শুধু মন্ত্রী নয়, আমাদের যে অর্থমন্ত্রী মহোদয় উনিও আমাদেরকে আশ্বস্ত করেছিলেন একটা মিটিংয়ে যে এই বছর পর্যটন খাতের উপর একটা স্পেশাল নজর সরকারের থাকবে। এবং সেই জন্য আমরা দেখেছিলাম যে অর্থ মন্ত্রণালয় কাজ শুরু করেছিলেন, অর্থ মন্ত্রণালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি আন্ডারে একটি পরিপত্র তৈরি করার কাজ চলছিল, সেখানে আমাদের একটা কন্ট্রিবিউশন ছিল, আমাদেরকে তারা ডেকেছিলেন। এবং এটা কিন্তু সত্যি কথা, আপনি দেখবেন যে অর্থমন্ত্রীর বাজেটের সাথে কিন্তু পর্যটনের উপর একটা বই কিন্তু দেওয়া হয়েছে, খুব মোটা, খুব বেশ বড় একটা বই, যেখানে অনেক বড় বড় কথা অনেক কিছু বলা হয়েছে। তা আমাদের কাছে ভালো লেগেছিল এই জন্য যে স্বাধীনতা 43 বছর পরে অ্যাটলিস্ট পর্যটন নিয়ে সরকার ভাবছে। কিন্তু আমি যেহেতু পূর্ণাঙ্গটা পাইনি আমি সরাসরি কমেন্ট করতে পারবো না, কিন্তু এতেই আমি হতাশ যে গতবারের তুলনায় বাজেট 1/3 কমানো হলো। তার মানে হচ্ছে আমি বলবো যে সরকারের
আমি বলতে বাধ্য হচ্ছি যে সরকারের তেলে কথা এবং কাজের মধ্যে তত মিল আমি দেখছি না, জনাব এবং এটা তৌফিক খুব রহমান, দুঃখিত, মানে একটা জি। দুঃখজনক একটা বিষয়। মানে এই পর্যায়ে এসে যখন আমার প্রতিবেশী দেশগুলি পর্যটন নিয়ে মানে অন্যরকম স্বপ্ন দেখছে, অন্যরকম এগিয়ে যাচ্ছে, আর আমি সেই প্রতিযোগিতা দৌড়ে ক্রমশ পিছিয়ে যাচ্ছি। জি, জনাব তৌফিক রহমান এবং জনাব মাহবুবুল ইসলাম, আপনাদের দুজনের সাথে আমি আরো বেশ কিছু আলোচনা করবো। আমাদের একটা বিরতি সময় এসেছে, আলোচনা এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম পর্যটন খাতের বিকাশ নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রয়েছেন পাতা বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল এবং টোয়াবের পরিচালক তৌফিক রহমান এবং টোয়াবের জনসংযোগের পরিচালক সৈয়দ মাহবুবুল ইসলাম। তাদের সাথে আলোচনা আবারও ফিরছি। জনাব তৌফিক রহমান, আপনার সাথে বিরতিতে যাওয়ার আগে বাজেটের কথা বলছিলেন আপনি। আমি এবার যে বিষয়টি জানতে চাইবো যে বাজেটে আসলে আপনাদের তরফ থেকে কি কি বরাদ্দ জন্য আপনারা প্রস্তাবনা দিয়েছিলেন? জি, আপনাকে ধন্যবাদ। বাজেটে মানে প্রস্তাবে আমরা কয়েক দফা মিটিং করেছিলাম। প্রথম আমরা একটা মিটিং করেছিলাম হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডে। আপনি জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড প্রতি বছর প্রাক বাজেট একটা আলোচনার আয়োজন করে, সেখানে বিভিন্ন সেক্টরের বিভিন্ন অ্যাসোসিয়েশনদেরকে তাদেরকে রাখে। সর্বপ্রথম আমরা ওখানে ছিলাম এবং সেখানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় উপস্থিত ছিলেন। সেখানে আমরা সর্বপ্রথম আমাদের যে দাবি দাওয়াগুলি সেটা আমরা উপস্থাপন করেছিলাম। তারপরে পরবর্তীতে আমরা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাথে যে আলোচনা হয়েছিল সেখানেও দিয়েছিলাম। আমরা পর্যটন কর্পোরেশনের সাথে একটা আলোচনা হয়েছিল, সেখানেও আমরা দিয়েছিলাম, এবং আমরা অর্থ মন্ত্রণালয়ে আমরা দিয়েছিলাম। আমাদের মূল বিষয়টা ছিল কয়েকটা, মানে ৬-৭টা পয়েন্টস, খুব বেশি না। একটা ছিল হচ্ছে যে এই মুহূর্তে আমাদেরকে যারা আমরা একটু ইনবাউন্ড ট্যুরিজমের সাথে যুক্ত, আমরা একটা বড় সাফার হচ্ছে এই মুহূর্তে যে বাইরে থেকে আমাদের যে রেমিটেন্সগুলি পাঠানো হয় সেটার উপরে সরকারের একটি রাজস্ব বোর্ডের একটি 52Q বলে একটি অধ্যাদেশ আছে। সেই অধ্যাদেশে বলা হয়েছে যে বিদেশ থেকে প্রাপ্ত রেমিটেন্সের যে সমস্ত অর্থ বাংলাদেশে ঢুকবে সেগুলিতে সার্ভিস চার্জ, কমিশন এবং অন্য বাবদ সরকার অগ্রিম AIT যেটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাবদ 10% কেটে রাখবে। তো 10% কেটে রাখবে, এটা সরকারের একটা সিদ্ধান্ত, সেখানে আমাদের পূর্ণ সমর্থন আছে, আমাদের শ্রদ্ধাও আছে। কিন্তু প্রবলেমটা হলো যে আমরা এই প্যাচের মধ্যে পড়ে গিয়েছিলাম। প্যাচের মধ্যে হলো যে দেখা গেল যে শিডিউল যে ব্যাংকগুলি আছে সেই ব্যাংকগুলি এই ইস্যুটাকে ধরে, এই নোটিশটাকে ধরে আমরা বিদেশ থেকে যে প্রাপ্ত অর্থ যেটা পাই, মানে টোটাল প্যাকেজ ভ্যালু যেটা আছে সেটার উপর 10% কেটে রাখছে। অথচ ধরুন আমি $1000 যদি একটা প্যাকেজে যদি একটা বিদেশিকে সেল করি, সেখানে আমার হোটেল আছে, ট্রান্সপোর্ট আছে, ফুড আছে, এন্ট্রি ফি আছে, গাইড আছে, সবকিছু বাবদ আমার $900 বা আরো বেশি হয়তো খরচই হয়ে যায়। আমার খাতে আসে 5-7% বা ধরে নিলাম যে 10%ই ম্যাক্সিমাম আসে। তার মানে $1000 মধ্যে $100 ইজ মাই মানি। সো সরকার যদি $100 উপর 10% AIT কেটে রাখতো, $10 কেটে রাখতো, আমার কোনো মানে বলার কিছু থাকতো না। আমরা যেটা হয়েছে যে পুরো 10% মানে $100 কেটে রাখছে। এটা আমরা তুলে ধরেছিলাম যে এটা একটা জিনিসটা ভুল হচ্ছে কোথাও। জাতীয় রাজস্ব বোর্ড থেকেও আমাদের কাছে সাথে চেয়ারম্যান বলেছিলেন যে হ্যাঁ আপনারা এটা এই প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছেন, আমরা এটা দেখব। আমি এখনো জানি না যে এটা তোলার কোনো ব্যবস্থা হয়েছে কিনা। 2 নম্বর একটা ছিল হচ্ছে যে আমরা যারা একটু এই ট্যুরিজমের সাথে যুক্ত বা বলি যারা বিদেশিকে নিয়ে ট্যুরিজমের সাথে যুক্ত, যেটাকে আমরা ইনবাউন্ড ট্যুরিজমের কথা বলছি, কিংবা ধরেন লোকাল যারা আছে ডোমেস্টিক, তারাও আমাদের কিন্তু ট্রান্সপোর্ট দরকার। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে ট্যুরিজমে। আমি বলবো যে আমাদের উই ডোন্ট হ্যাভ স্ট্যান্ডার্ড ভেহিকেল। আমি গাড়িগুলি কোথায় পাবো? আমাকে তো ওই সোহাগ কিংবা অন্যান্য যে প্রাইভেট যে গাড়িগুলি আছে ওখান থেকে আমাকে বাস ভাড়া করে আনতে হয়, উইচ ইজ নট স্ট্যান্ডার্ড। সো আমরা বলেছি ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়ার জন্য আমাদের কথা, এবং এটা একটা ন্যায্য দাবি আমাদের একটা, তাই না? দরকার বলে আপনি একটা ক্রাইটেরিয়া করেন যে হু আর দ্য এলিজিবল টু গেট দিস ট্যাক্স ফ্রি ভেহিকেল, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এটা আপনাদের দিতে হবে, কারণ তা না হলে ট্যুরিজমের বিকাশ হবে কি করে? 3 নম্বর বলেছিলাম আমরা, এখানে তো সিকিউর ফিল করার ব্যাপার আছে, একটা বিষয় আছে, তাই না? আমাদের এখানে আমরা বলেছিলাম ইনসেন্টিভ দেওয়ার কথা। মানে আপনি ট্যুরিজমকে 1992 সালে আপনি বললেন যে ট্যুরিজম ইজ এ নীতিমালা করলেন ট্যুরিজমের একটা, 1999 আপনি বললেন যে ট্যুরিজম ইজ এ থার্ড সেক্টর, 99 ট্যুরিজমকে আপনি শিল্প হিসেবে ঘোষণা দিলেন। ট্যুরিজম ইজ এ নাও ইন্ডাস্ট্রি। তো ট্যুরিজম যদি ইন্ডাস্ট্রি হয়ে থাকে তাহলে শিল্প সহায়ক যে বিভিন্ন রকমের যে সুবিধাদি যেগুলো অন্যান্য সেক্টর পায়, গার্মেন্টস পায় বা অন্যান্য যারা আছে তারা যেটা পায়, তাই না? ট্যাক্স ফ্রি ভেহিকেল পায় তারা, ইনসেন্টিভ তারা পায়, অ্যাওয়ার্ড তারা পায়, অন্যান্য জায়গায় সেটা দেবেন না কি করে? তার মানে সরকারের নিজের ভেতরেই এক ধরনের দোটানা আছে যে তারা বলছে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা করা হচ্ছে, কিন্তু আজকে বাজেটে আমি দেখলাম যে 1/3 কেটে রাখা হচ্ছে। তার মানে এটা হচ্ছে মানে নিজের পায়ে কুড়াল মারার মতো। আমি বলবো যে সরকারকে আসলে মানে দে হ্যাভ টু ডিসাইড ওয়েদার দে ওয়ান্ট প্রপার ট্যুরিজম ইন দিস কান্ট্রি অর নট। আদারওয়াইজ
খুব খুব আমি এই জায়গাটাতে জিজ্ঞেস আমি করতে হবে ট্যাক্স ফ্রি জি। ব্যাপারে একটু সাপ্লিমেন্ট করতে চাই যে ট্যাক্স ফ্রি গাড়ি ভেহিকেলের ব্যাপারে যেটা আছে যে আপনি পার্শ্ববর্তী দেশগুলো দেখেন, নেপালে আছে, ভুটানে আছে, ইন্ডিয়াতে আছে, দোজ হু আর আর্নিং ফরেন কারেন্সি দে আর গেটিং দিস ফ্যাসিলিটিস। আনফরচুনেটলি আমাদের এখানে নেই। যে So, এখানে এক্ষেত্রে আরেকটু বলতে চাইবো যে বাণিজ্য মন্ত্রীও কিন্তু কিছুদিন আগে বলেছিলেন যে এই খাত থেকে প্রায় 9% অর্জন করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আপনারা মানে যে প্রস্তাবনাটা বলছিলেন এইখান থেকে আসলে কোন জায়গাতে সমস্যাটা হচ্ছে? আপনি দেখেন আমাদের এখন রিজার্ভ হলো 21 বিলিয়ন 21 বিলিয়ন, আমাদের প্রবৃদ্ধি আছে 6%। সো এই জায়গাতে যদি ট্যুরিজমকে যদি আমরা এমফাসাইজ করে গভর্নমেন্ট ওইভাবে করে যদি প্রজেকশনে নিয়ে ট্যুরিজমকে যদি ওয়ার্ল্ড স্কেলে করে, তাহলে আমরা বলতে পারি আগামী 5 বছরের মধ্যে এই রিজার্ভটা 30 বিলিয়নে গিয়ে দাঁড়াবে। এবং এখন যে প্রবৃদ্ধি 6%-এ আছে, আমরা অ্যাসিওর করতে পারি যে ট্যুরিজমকে যদি সরকার ঠিকভাবে পরিচালনা করেন তাহলে এটা 8 to 9% গিয়ে করবে। অন্যদিকে দেখেন এই সেক্টরে আমরা এখন ডিরেক্টলি ইনভলভ আছি 1.4 মিলিয়ন পিপল একেবারে সরাসরি ইয়েতে। সো যেটা আমাদের টোটাল এমপ্লয়মেন্টের 1.8%। সো এই জায়গায় যখনই গভর্নমেন্ট করবে, যখন আমার প্রবৃদ্ধি 30 বিলিয়নে চলে যাবে এবং যখন আমার প্রবৃদ্ধি যখন 8%-এ চলে যাবে, রিজার্ভ যখন 30 বিলিয়নে যাবে, তখন এই 1.4 মিলিয়ন টাকা 4 মিলিয়নটা 1 বিলিয়নে চলে যেতে পারে এমপ্লয়মেন্ট, 0.5 মিলিয়নে 2 মিলিয়ন 5 মিলিয়নে চলে যেতে পারে। সো এই জায়গাগুলোতে করতে হবে। আমি একটু অ্যাড করতে চাই, ধরেন খুব সংক্ষেপে আমাদের সকলে আরএমজি নিয়ে, রেডিমেড গার্মেন্টস নিয়ে আমরা অনেক রকম কথা বলি। ওনারা $100 যদি দেশে আনেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গেই বলছি, দে আর ডুইং লট অফ থিংস। সো আরএমজিতে তারা যে $100 আনেন তার থেকে $80 ফেরত পাঠাতে হয়। আর আমরা যারা ট্যুর অপারেশনে বিদেশ থেকে ফরেন কারেন্সি আনছি, আমরা $100 যদি প্যাকেজ থাকে সঙ্গে আরো $100 ওই লোকটা এখানে এসে এক্সট্রা খরচ করে। জনাব মাহবুবুল ইসলাম এবং জনাব তৌফিক রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা পরবর্তীতে হয়তো এসব বিষয় নিয়ে আরও আলোচনা করব। আপনাকে ধন্যবাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে ধন্যবাদ, অগণিত দর্শক শ্রোতাকে ধন্যবাদ। আজ আলোচনা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।